সিলেটের এক গ্রামাঞ্চলে কাল আকাশপথে হামলা হয়েছে, বোমা হামলা। হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় নিহত হয়েছে প্রায় 50 মানুষ। ফসলি জমি, সেখানকার কিছু ঘরবাড়ি তৎক্ষণাৎ বোমা নিক্ষেপ করার কারণবশত ধ্বংস হয়ে যায়। আচানক এমন কাণ্ডে এয়ারফোর্স যখন হেলিকপ্টার নিয়ে ছুটল আকাশপথে, সেই হেলিকপ্টারটাকে আয়ত্তে আনার জন্য তৎক্ষণাৎ দেশবাসীকে চমকে দেওয়ার জন্য ঘটল আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিকট এক শব্দে সেই হেলিকপ্টার ব্লাস্ট হয়ে আকাশপথ থেকে ছিটকে ভূমিতে আছড়ে পড়ল। সেই ঘণ্টায় আরও হতাহতের কাণ্ড ঘটল। আগুনে লাভা গাছে পড়ে আগুন লাগলো। পুরো দেশের মানুষের তখন স্তব্ধ, কিংকর্তব্য বিমূঢ়। প্রতিরক্ষা বাহিনীর মাথায় হাত। কি থেকে কি হয়ে গেল? তাদের পরিকল্পনা ভেস্তে দিয়ে গেল এই বোমা হামলা। থমকে রয়েছে যখন দেশের মানুষের বুঝতে বাকি নেই 1999 সালের সেই ধ্বংসযোগ্য পরিস্থিতি আবারও সৃষ্টি হতে চলেছে। অম্বরে অর্ধবৃত্তের ন্যায় চাঁদ উঠেছে। চাঁদের স্বচ্ছ ঝলমলে রশ্মি তখন বাতাবরণ জুড়ে চাদরের ন্যায় বিছিয়ে রয়েছে। পশ্চিম দিক থেকে আসা থমথমে সমীর জানান দিচ্ছে আজকের রাত্রি হবে উত্তপ্ত। ব্যবসা গরমে কাহিল অবস্থা। গুমট অম্বরে মেঘ নেই। তিমিরাবৃত কুলুষিত আধারে বিলীন অন্তরিক্ষ। চাঁদের ঝলমলে আলো গায়ে লাগাতে মীরা মাত্রই বারান্দায় এসে বসল। তার মুখ শুকনো ফ্যাকাশে, কোমর অব্দি চুলগুলো থমথমে তপ্ত অনিলের ছোঁয়া পেয়ে এলোমেলো হয়ে উঠছে। মীরা পা গুটিয়ে বসল মেঝেতে। তার মলিন দৃষ্টিপাত আবদ্ধ করল দূর আকাশের স্বচ্ছ চকচকে চাঁদটার দিকে। চোখের কোণে তার অবহেলায় লেপ্টে থাকা অশ্রুরা রশ্মির দর্শন পেয়ে চকচকিয়ে উঠল। ঠোঁট ভেঙে আচানক কান্না আসলো মীরার। কান্না উপচে আসলো দুঃখে নয়, রাগের প্রকোপে। মীরা যখন মাত্রাতিরিক্ত রেগে যায় তখন তার কান্না পায়। কান্নার দলাটাকে সে পরপর দুমড়ে মুচড়ে ভেতরে পুরে নিল। স্বগতোক্তি করল, পৃথিবীর চরম বদমাইশ লোক তুমি উষান। তোমাকে সামনে পেলে আমি। পরবর্তী শব্দ ভাণ্ডারে খুঁজতে গিয়ে মীরা স্বগতোক্তি করা থামালো। পরক্ষণে শব্দটা খুঁজে পাওয়া গেলেও সে তা উচ্চারণ করল না, মৌন রইল। তার নিকট বিষাক্ত লাগছে সবকিছু। কারণটা উষান। উষান যেদিন তাকে উজানের বাড়ি পৌঁছে দিয়ে গায়েব হলো, সেই যে আর দেখা নেই তার। মাঝে উষান মীরাকে একবার ফোন দিয়ে বলেছিল যাতে সে চট্টগ্রাম ফিরে যায়। মীরা উষানের কথা শুনেনি, তার আদেশ মানেনি, অনুরোধ রাখেনি। মীরার সেই মুহূর্তে একটাই জেদপূর্ণ আবদার, মীরা চট্টগ্রাম যাবে না, মানে যাবেই না। সে ঢাকায় চাকরি করবে। মায়নাকে এখানে নিয়ে আসবে। মাহদি তো আর দেশে নেই, সুইজারল্যান্ড গিয়েছে ব্যবসায়িক কাজে। 2 বছর হলো, তাও ফিরেনি এখনো। মীরার এমন জেদ দেখে উষান চুপ ছিল, কিছু বলেনি। মনে মনে প্রথমবার আফসোস করলো কেন সে তার বিপরীতধর্মী নারীর প্রেমে পড়ল না। উষান মীরা একই স্বভাবের, জেদি এবং বড্ড বেশি রকচটা। মানুষ পড়ে বিপরীতধর্মী মানুষের প্রেমে, আর মীরা উষান তারা পড়েছে তাদের স্বভাবেরই ব্যক্তির প্রেমে। মীরা ঢাকায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ফুপির কাছ থেকে মায়ানকে নিজের কাছে নিয়ে এসেছে চট্টগ্রামে গিয়ে। এখন সে, রুহি, টুইঙ্কেল আর মায়ান একসাথেই থাকে। মীরা চাকরি খুঁজছে, হয়েও যাবে হয়তো অল্প কয়েকদিনের মাঝে। উষান ভীষণ ক্ষুব্ধ, মীরা কেন তার কথা শুনে না। সে কি আর মীরার ক্ষতি চায়? না তো। এই করে দুজনের কথা বলা বন্ধ আছে। 12 দিন হবে। কথা বলাটা বন্ধ মীরার তরফ থেকে। উষান্ত চরম ব্যস্ততার কারণে তার অভিমানীর সঙ্গে একদণ্ড কথা বলতে পারছে না। পর্দার আড়াল থেকে মীরার অবস্থা পর্যবেক্ষণ করে টপাটপ 2 থেকে 4টা মীরার ছবি তুলল রুহি। তারপর সেই ছবিগুলো পাঠালো উষানের ইনবক্সে, সাথে মেসেজ দিল, আপনার জন্য মেয়েটা দিন দিন সন্ন্যাসী হয়ে যাচ্ছে উষান ভাই। প্লিজ কাম ব্যাক সুন। মীরাকে মানুষ থেকে সন্ন্যাসী হওয়া থেকে বাঁচিয়ে নিন। আমি অবশ্যই চাই না আমার একটা মাত্র বান্ধবী এমন সন্ন্যাসী হয়ে দিনকে দিন মাথা পাগল হয়ে ঘুরে বেড়াক। উষান মিটিংয়ে ছিল। মিটিং শেষ হলো মাত্রই, আর সঙ্গে সঙ্গে তার ফোনে মেসেজ টিউনের শব্দ প্রতিধ্বনিত হয়ে তার কানে এসে বাজলো। মিটিং রুম থেকে বের হতেই উষান তার সেলফোনে আসা মেসেজটা চেক করলো। রুহির মেসেজ। মীরার ছবি পাঠিয়েছে কয়েকটা, সাথে ক্ষুদ্র বার্তা। সেই ক্ষুদ্র বার্তাটিকে রেখে উষান ছবিতে ক্লিক করলো। মীরার প্রতিচ্ছবি চক্ষু সম্মুখে স্পষ্ট হতেই তার বক্ষস্থল শীতল হলো বৈকি। তবে মীরার হাল দেখে সে কিঞ্চিত কপালের চামড়া কুচকালো। মীরার মুখশ্রীতে রাগের আঁচ, সাথে অন্তঃস্থলের অদৃশ্য চাপা কষ্ট ফুটফুটে অবস্থায় ফুটে রয়েছে। উষান হতাশ দৃষ্টিতে আরেকবার মীরাকে পরখ করে পাওয়ার বাটনে চাপ দিয়ে ফোন বন্ধ করে দিল। সামনে এগিয়ে যেতে যেতে বিড়বিড়িয়ে বলল, রাগ করার কথা আমার, আর উল্টে রাগ করে বসে আছে সে।
25 মিনিট যাবৎ একই ভঙ্গিতে বসে থাকার পর মীরার হুট করে মনে হলো সে বোকামি করছে, সঙ্গে ন্যাকামিও। এসব করা কি তার মানায়? 25টা বছর পেরিয়ে আজ রাতে এসে 26 বছরে পা দিতে চলেছে। তার তো থাকা উচিত একদম কঠিন রূপে, ম্যাচিউরড হয়ে। সে কিনা এত বড় দামড়া মেয়ে হয়ে টিপিক্যাল কিশোরীদের মতো আচরণ করছে। আশ্চর্য তো। হলোটা কি তার? গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো মীরা। কক্ষে পা রাখতে প্রখর শব্দ কর্ণপাত করে তার কান এঁটো হলো। ভীষণ রকমের বিরক্তি নিয়ে সম্মুখে পূর্ণপাত দৃষ্টি আবদ্ধ করতে সে থমকালো, চমকালো, বাকরুদ্ধ হয়ে রইল। হ্যাপি বার্থডে মীরা। রুহি, উমাইশা, সাথে আরো কয়েকজনের জোরালো চেঁচানোর সুর। উজানের কোলে মায়ান। সে বোনের দিকে হাসি হাসি মুখে তাকিয়ে। টুইঙ্কেল দৌড়ে এসে মীরাকে এক প্রকার জাপটে ধরল। মীরা হাঁটুর কেড়ে বসে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। টুইঙ্কেল তার হাতে লুকানো ছোট্ট বাক্সটা এবার সামনে আনলো, বলল, তোমার বার্থডে গিফট মিষ্টি, খুলো এটা। টুইঙ্কেলকে এক হাতে জড়িয়ে মীরা ছোট্ট বাক্সটার র্যাপিং পেপারটা খুলে বক্সের মধ্যে বদ্ধ ও মুখ উন্মুক্ত করে দিল। ভিতরে ছোট্ট একটা প্রজাপতির ক্লিপ, বেশ আকর্ষণীয়। মীরা টুইঙ্কেলের গালে চুমু খেলো, বলে উঠল, গিফটটা খুব সুন্দর, খুব বেশি সুন্দর প্রিন্সেস, থ্যাংক ইউ। কাকে দিয়ে আনিয়েছো এটা? লাচ্ছা পেরে দিয়েছি। মীরা সামনে এগুলো। উমাইশা তাকে জড়িয়ে ধরল। উজান, রুহি উইশ করলো তাকে। মায়ান লাফ দিয়ে উজানের কোল থেকে নেমে মীরার পাশ ঘেঁষে দাঁড়ালো। টুইঙ্কেলের দিকে সে কটমট চোখে তাকালো। তার মতে এই মেয়েটা আসার পর থেকে মীরা তাকে কম ভালোবাসে, তাই সে টুইঙ্কেলকে সহ্য করতে পারে না। দেখলেই ঝগড়া করে, তবে তা মীরার দৃষ্টির অগোচরে। তোমরা কখন আসলে আপু? এই তো একটু আগে উজান নিয়ে আসলো। আজ যে তোমার বার্থডে, এটা আমাদের উষান ফোন করে জানালো। বলল বাসায় একটু যেতে হবে, ও না বললে আমি চলে আসতাম। রাত 11টা 50 পর্যন্ত সবার খোশ গল্প চলল। অতঃপর মীরার জন্য অর্ডার করা কেক এসে পৌঁছাতেই সবাই কেক কাটার জন্য প্রস্তুতি নিল। মীরা হাঁসফাঁস করছে, বারংবার সদর দরজার প্রতি গভীর চাহনি নিক্ষেপ করছে। উষান কি আসবে না? এত রাগ ক্ষোভ। মীরা আচানক দ্বিধা ফেলে সবার সামনে জিজ্ঞাসা করে বসলো, আপু, উনি কি আসবে না? উমাইশা ধরতে পারল না কথাটা। সে প্রশ্ন করলো। এই উনিটাকে? মীরা ইতস্তত বোধ করে জবাব দিল, উষানের কথা বলছিলাম। ওহ না, ও আসবে না, ওর নাকি দরকারি কাজ আছে। মীরার হঠাৎ মন খারাপ হলো। বুক ব্যথা হওয়ার মতো মন খারাপ, ভীষণ ভীষণ। মন কেমনের গল্প নিয়ে সে কেক কাটলো। তার চারিপাশে হৃষ্টচিত্ত তাকে ঘিরেই, অথচ সে মনমরা। মলিনতা তার কাউকে বুঝতে দিল না। হাসি হাসি মুখে কয়েক প্রহর পার করে দিল। রাত বাড়ল। তখন রাত 3টা হবে। যে যার মতো ঘুমোতে চলে গেছে। মীরা সবকিছু গুছিয়ে নিজের কামরায় আসলো। দরজা ভিড়িয়ে রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কাঁদলো কতক্ষণ নিজ মনে, পরক্ষণে নিজেকে শক্ত করে উঠে বসলো। এভাবে কাঁদলে কি হবে? কিছুই না, কিচ্ছুটার সমাধান হবে না। কান্নাকাটি শেষ? বিরক্তিমাখা কণ্ঠ, বড্ড চিরপরিচিত মীরার এই কণ্ঠস্বরটা। চমকিত হয়ে সে পিছনে ঘুরল। উষান বসে সোফায় আয়েশি ভঙ্গিতে। তার তাকানো মাত্র সে উঠে দাঁড়ালো। হাতের সেলফোন মীরার সামনে ধরে বলল, আধা ঘন্টা যাবৎ বসে আছি, কতক্ষণ কাঁদতে পারো তুমি তার হিসেব করলাম। গড, প্রায় 35 মিনিট 12 সেকেন্ড ধরে তুমি কান্না করেছো। এত ছিচকাতনি হলে কবে? রাগ, হৃষ্টচিত্ততা, বাহারি ক্রন্দন, অনুভূতির পুরো এক সংমিশ্রণ। মীরা কোনটা রেখে আগে কোন অনুভূতিটাকে প্রকাশ করবে তা ভেবে ভেবে একটু অন্যমনস্ক হলো। তারপর আচানক লাফিয়ে উঠে উষানের শার্টের কলার চেপে ধরে ধমকে বলল, বেয়াদব লোক, ফাজলামো হচ্ছে। তোমাকে আমি চড় লাগাবো আজ। উষান রসিকতার সুরে প্রতিউত্তর করল, তো লাগাও, নিষেধ করেছি। এ নাও, গালটা বাড়িয়ে দিলাম, জলদি করো, অনেক কাজ আছে আজ। ওকে? মীরা থাপ্পড় লাগালো না, বরং চিমটি কাটলো জোরে। উষান হেসে গাল সরিয়ে নিল, বলল, ব্যাস এতটুকুই? এতদিনে জমে থাকা ক্ষোভের মাত্র এতটুকু শাস্তি? মীরা নিরুত্তর। উষান শার্টের কলার ছেড়ে সরে গেল। সে মীরা সরতে উষান তাকে আপাদমস্তক দেখে সূক্ষ্ম নজরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শেষে মীরার প্রতি দৃষ্টি ফেলে শুধায়, লাল রঙে তোমাকে একদম টমেটোর মতো লাগছে মীরা। তোমার নাক, তোমার গাল, সবই লাল, পুরো আস্ত একটা টমেটো। ছি, কথার কি ছিরি। উষান হেসে ফেলল, বলল, লাল শাড়িতে তোমাকে এতটা সুন্দর লাগবে জানলে আমি অন্য রঙের শাড়িগুলো না এনে শুধু এই লাল রঙের শাড়ি আনতাম। হৃদয়ের মাঝে পরপর সূক্ষ্ম করে ভাঁজ ফেলল মীরা। সন্ধিয়ান গলায় শুধালো, মানে কি? এই শাড়ি তো আমাকে উমাইশ আপু দিয়েছে, তুমি কখন দিলে? আপুকে আমি কিনে দিয়েছিলাম, যাতে আমার আসার আগেই তোমাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখতে পারি। রাস্তায় ছিলাম, প্রচুর জ্যাম ছিল, তাই লেট হলো।
মীরা নিশ্চুপ। আচানক উষান তার হাত ধরে কাছে টানলো। মীরা হতবিহ্বল হয়ে তৎক্ষণাৎ বলল, আরে আশ্চর্য, টানাটানি করছো কেন? দেখা করতে আসলেই শুধু টানাটানি, অশ্লীল লোক। বাকবিতণ্ডায় লিপ্ত হলো না উষান। সে মীরার চিবুক ধরে নতজানু হয়ে থাকা মীরাকে সোজা করলো। ঠোঁট ছোঁয়ালো গভীর করে চিবুকে। গাল দুটো আগলে ধরে অধরের স্পর্শ আঁকলো অনবরত। গলায় নেমে এসে গভীর করে ঠোঁট ছোঁয়ালো। মীরার অবস্থা তখন বেহাল। মুক্ত বাতাসে ওরা ঘাসের মতো করে কাঁপুনি দিচ্ছিল অবিরত। কাপাটি কণ্ঠে কোনো মতে ধমকে বলার চেষ্টা করলো। ছাড়ো। উষান ছাড়ল না মীরাকে, বরং বাঁধন নিবিড় করলো। কানের পিঠে অধর ছুঁয়ে দিতে দিতে জবাব দিল, আজকে নো ছাড়াছাড়ি, নো দূরে যাওয়া যাওয়াই। আজকে শুধু ভালোবাসা হবে ম্যাডাম। লেট মি লাভ ইউ। উষান বাগানে চারা রোপণ করছে বুনো গোলাপের চারা। মীরা বারান্দায় দাঁড়িয়ে উষানের চারা রোপণ করা দেখছিল এক মনে। সিক্ত কেশ দিয়ে তার পানি পড়ছে টপটপ করে, সেদিকে খেয়াল নেই তার। পানি পড়ে তার সদ্য নতুন শাড়িটার আঁচল পুরো ভিজে গিয়েছে। ভেজে আঁচল মুক্ত সমীরে উড়ে যখন তার হাতে বাড়ি খেলো, তৎক্ষণাৎ হুঁশে ফিরল মীরা। উষান তখন উঠে দাঁড়িয়েছে। মীরা ছুটল রুমে। উষানের সাথে যেন চোখাচোখি না হয় তার জন্য আজ সকাল থেকে সে এক প্রকার পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। অদ্ভুত হলেও সত্য, মীরা ভীষণ লজ্জা পাচ্ছে, ভয়ানক লজ্জা। উষানের মুখোমুখি হতে হবে তা ভাবলেই তার গা হিম হয়ে উঠছে ত্রপার ভারে। কি মুশকিল! রুমে উপস্থিত হওয়ার পর মীরা চটপট সিদ্ধান্ত নিল সে এখন শাড়ি বদলে উমাইশার রুমে ঢুকবে। সে একবার যে ঢুকবে, উষান বাসা থেকে না যাওয়া পর্যন্ত আর বের হবে না, কিছুতেই না। স্বাগতোক্তি করা শেষ করে মীরা নতুন একটা শাড়ি হাতে নিল। ওয়াশরুমে শাড়ি হাতে ছুটবে, তৎক্ষণাৎ উষান রুমে হাজির। এই মেয়ে দাঁড়াও। কান এঁটো করা ধমক শুনে মীরা থামল মাঝ রাস্তায়। পিছন ফিরল নতজানু রূপে। দৃষ্টিপাত যখন তার ভূমিতে স্থির হয়ে, তখন সে শ্রবণ করল তাড়াহুড়ো করে ফেলা পদচারণার শব্দ। প্রখর ধ্বনি কর্ণগহরে এসে বাজছে বারবার। আর চোখে সম্মুখে তাকাতে খেয়াল হয় উষান তার সামনে দাঁড়িয়ে। লোকটার মুখাভাব দর্শন করা হলো না মীরার। নতজানু যে সে। সকাল থেকে আমার পালিয়ে বেড়াচ্ছ কেন বলো তো? ঘুম থেকে উঠে দেখলাম পেলাম না, বাইরে যাওয়ার সময় দেখলাম না, বাগানে গাছ লাগিয়ে উঠে দাঁড়ানোর পর ছুটে চলে গেলে, আর এখন আবার পালাচ্ছ। সমস্যাটা কি? স্বাভাবিক হওয়ার প্রয়াস চালালো মীরা। হাতের শাড়ি কখন তার হাত পিছলে পড়ে গিয়েছে তা টেরই পায়নি সে। মেঝে থেকে নজর সরিয়ে মাথা তুলল, বলে উঠল, পালাবো কেন? কাজ ছিল তাই রুমে ছিলাম না। উষান তীক্ষ্ণ নজরবিদ্ধ করল মীরাকে। বোঝার চেষ্টা করলো আসলে হয়েছেটা কি এই মেয়ের। মীরা যে এইমাত্র মিথ্যা বলছে তা সে পুরোদমে নিশ্চিত। একটা নিখুঁতভাবে মীরাকে অবলোকন করার পর উষানের আসল ব্যাপারটা বোধগম্য হলো। অদ্ভুত হাসল সে। কণ্ঠের খাদ নামিয়ে গভীর স্বরে প্রশ্ন করল, কালকের ব্যাপারটার জন্য লজ্জা পাচ্ছ তাই না? মিথ্যে বলবে না। মীরা অপ্রতিভ হলো। বুঝলো কি করে এই লোক? আশ্চর্য! সে কি মুখাভাবে প্রতিক্রিয়া ফুটিয়ে তুলেছিল? হয়তো, নালে বুঝবে কি করে? উষানের প্রশ্নে নিরুত্তর সে। ছুটল উষানকে ফাঁকি দিয়ে বাথরুমে। পেছন হতে উষান তখন চেঁচিয়ে বলল, আশ্চর্য মেয়ে, লজ্জা পাওয়ার কি আছে? কাল রাতে না লজ্জাটা ভেঙে দিলাম? রুমিশা মাহবুব বাংলাদেশের একজন দায়িত্ববান সাংবাদিক, তা নিঃসন্দেহে বলা যায়। তার হত্যাকারী তার আপন বোন রাহনুমা। ঠিক কী কারণে রাহনুমা তাকে হত্যা করেছে তা জানা যায়নি এখনও। এ বিষয়টা সম্পর্কে আমি বলি স্যার, রুমিশা ছিলেন রাহনুমার ফুফাতো বোন, আপন বোন নয়। তবে তাদের দুজনকে এ যাবৎ আপন বোন হিসেবেই সর্বদা পরিচয় দিয়ে আসা হয়েছে। রাহনুমার বাবা মাহবুব তালুকদার, তিনি তার বোনের অকাল মৃত্যুর পর রুমিশা মাহবুবকে নিজের কাছে এনে নিজের মেয়ের মতো লালন পালন করা শুরু করেন। রুমিশার বাবা ছিল না, তিনি মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পর তার পরিবার রুমিশা এবং তার মায়ের দায়িত্ব নিতে অস্বীকার করেন। মাহবুব তালুকদার এবং তার স্ত্রী রবিদা সবসময় রুমিশাকে নিজেদের আপন মেয়ে রাহনুমার থেকে রুমিশাকে বেশি ভালোবাসতেন। কারণটা জানা নেই সঠিক। রাহনুমা নিজের বাবা মাকে অন্য একটা মেয়েকে বেশি ভালোবাসা মর্যাদা দিতে দেখে তিনি ছোট থেকে হয়ে উঠেছিলেন অদ্ভুত, রকচটা এবং আত্ম অহংকারী। দিনকে দিন অবহেলায় বড় হতে থাকা রাহনুমার মনে ছিল রুমিশাকে নিয়ে বেজায় হিংসা, ক্রুরতা। রাহনুমার রুমিশার প্রতি ঘৃণার শুরুটা হয় এখান থেকেই। তারপর কিভাবে কি করে রাহনুমা প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে যুক্ত হলেন এক সন্ত্রাসী দলের সাথে। সেখান থেকে তিনি হয়ে উঠলেন মিশ্র নরপশু। একটা সময় পরিবার থেকে নির্বিচ্ছিন্ন হয়ে গেলেন তিনি। তারপর একদিন রাতের আঁধারে নিজের বাড়ি ফিরে নিজের বাবা মাকে হত্যা করলেন অত্যন্ত বাজেভাবে। তার লক্ষ্য ছিল রুমিশাকেও মেরে ফেলা, কিন্তু রুমিশা তখন পড়াশোনার জন্য ঢাকায় থাকতেন। সুযোগ পাননি সে রুমিশাকে হত্যা করার। তার কয়েক বছর পর একদিন যখন মোক্ষম সুযোগ হাতে পেলেন, তিনি সেদিন রুমিশাকে মেরে ফেললেন। তিনি রুমিশার 2 পুত্র সন্তানের সামনে।
সেলফোনে আসা এই বার্তাটিকে কমপক্ষে 4 থেকে 5 বার পড়ে ফেলেছে উজান। বারংবার বোঝার চেষ্টা করছে কে পাঠালো এই বার্তা, কে জানে এই সম্পর্কে। যে নাম্বার থেকে মেসেজ এসেছিল তার ফোনে সেই নাম্বারটা ট্র্যাক করতে গিয়ে ব্যর্থ হয় তার টিম। উজানের অন্তঃকরণ তখন তুমুল অবিন্যস্ত। আচানক তার মাথায় এলো সিয়ার নামটা সুস্পষ্ট রূপে। আচ্ছা, এমনও তো হতে পারে সিয়া তার মায়ের দোষ কিছুটা লাঘব করতে এই বার্তাটি প্রেরণ করেছে। কিন্তু সিয়া, এই মেয়েটা এখন কোথায়? কবে ফিরবে আবার? মলিনতা একরাশ মন খারাপ বৃথা লুকানোর চেষ্টা করলো মীরা। তবে সে সফল হলো না বোধহয়। উষান ঠিকই বুঝে নিল তার মন খারাপ। মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়ে এসে ইউনিফর্ম পরছিল। শেষ দুটো বোতাম তাড়াহুড়ো করে লাগানো কালীন হাত দুটো একটু একটু করে স্থির হয়ে আসলো তার। ধীরাজ পায়ে উষান এগুলো মীরার নিকটবর্তী পৌঁছে মীরার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। জোরালো শ্বাস ফেলে বলল, দেখো মীরা, আমি মিশনে যাচ্ছি। সেখান থেকে ফিরে আসা না আসার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আলাদার ওপর। আমি নিশ্চিত কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি এর আগেও মিশনে গিয়েছি, ফিরেও এসেছি, তবে আহত হয়ে, কখনো বা সুস্থ রূপে। আমার সাথে যারা যেত তারা সুস্থভাবে ফিরত, নয়তো আহত কিংবা মৃত রূপে। আমি আমার অভিজ্ঞতা, কনফিডেন্স থেকে বলতে পারি আমি ফিরব, সুস্থ রূপেই ফিরব। এখন যদি আল্লাহ চান আমি মারা যাই, তাহলে মরে যাব। বুঝতে পেরেছো? মীরাকে বিষণ্ণ দেখালো। উষান হতাশ হয়। মীরা এমন কেন? মেয়েটা কি বুঝে না উষান তার এই রূপ দেখে গেলে নিজের কাজে মনোযোগ দিতে পারবে না? তুমি ম্যাচিওর মীরা, 18-19 বছরের মেয়েদের মতন আচরণ করো না। আমি ফিরে আসি কিংবা না ফিরি, এটা তোমার ওপর কোনো এফেক্ট ফেলবে না। গট ইট? মীরা নম্র দেখালো, অত্যাধিক নম্র। সবসময় কঠিন দেখানো মীরাকে আচানক যেন পৃথিবীর সব থেকে নম্র মানুষটি মনে হলো। গাছপালা যেমন তার খাদ্যবস্তু রোদ বাতাস বৃষ্টি না পেলে নেতিয়ে যায়, ঠিক তেমনি করে মীরা নেতিয়ে গেল। অবিন্যস্ত চাহনি মেলে আশেপাশে দেখে মাথা এলিয়ে দিল উষানের প্রশস্ত বুকে। 2 হাত দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করলো উষানকে, তবে সম্ভবপর হলো না। তার হাত দুটো বেশ কাঁপছে। মীরা থেমে থেমে গলার স্বর নম্র করে বলল, তোমার কিছু হলে আমি সত্যি সত্যি সেই মুহূর্তেই মারা যাব। উষান বেফাস হলো। তৎক্ষণাৎ সে সামলালো নিজেকে, স্বাভাবিক কণ্ঠে বলল। টিপিক্যাল ওয়ার্ডস। মীরা ক্ষুব্ধ হলো, রুষ্ট কণ্ঠে শুধালো। ইটস নট টিপিক্যাল ওয়ার্ডস। উষান হেসে ফেলল। মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, ওকে ওকে। পরবর্তী কয়েক লহমা মীরা নিশ্চুপ রইল, কিছু বলার মতো খুঁজে পেল না, অথবা বলতে চাইল না। উষানও কথা বাড়ায়নি। হাত ঘড়ি দেখলো সে তার দেরি হচ্ছে, তবু ইচ্ছে করছে না যেতে। এই মেয়েটাকে ফেলে যেতে হবে ভাবতেই তো কেমন তার বুকে মোচড় দিচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আফসোস গুলো ছিল ক্ষণিকের। পরপর নিজেকে সামলে নিল সে। তাকে এসব কথা মানায়? কিছুতেই না। গা ছমছম করা মৌনতায় ধস নামিয়ে মীরা হুট করে বলল, আমি কখনোই নিজে থেকে কাউকে কখনো বেশি ভালোবাসি না জানো। কাউকে নিজের থেকে বেশি ভালোবাসা মানেই কষ্ট পাওয়া, সে ব্যক্তিটা চিন্তায় রাত দিন ডুবে থাকা। সে যদি কষ্টে থাকে তাহলে সেই মুহূর্তটার মতো মারাত্মক মরণ যন্ত্রণাময় মুহূর্ত আর একটাও নেই। আমি জানতাম এইসব, তবু কি করে নিজের থেকে বেশি আমি আপনাকে ভালোবেসে ফেলাম বলুন তো। আপনার মতো আসার লোকটাকে আমার একটুও ভালোবাসা উচিত হয়নি, একটুও না। উষান মীরার নুইয়ে রাখা মুখশ্রী চিবুক ধরে ওপরে তুলল। মীরা কাঁদছে না, তবে আঁখি দুটো দিঘির পানির মতো টলমলে হয়ে। উষান গেলেই যে তারা অনুমতি পেয়ে টপটপ করে শ্যামরাঙা গাল বেয়ে গড়িয়ে পড়বে তা উষানের জানা আছে। মীরা নিজেকে ধাতস্থ করল, তুলতুলে দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কপালে একটা চুমু খাওয়া তো সময় নিয়ে। নিঃসংকোচ আবেদন আকুতি। উষান এক মুহূর্ত দেরি না করে তাই করল। 5 মিনিট পর সরে এসে উঠে দাঁড়ালো। প্রয়োজনীয় জিনিসপত্র হাতে নিয়ে কৃত্রিম বিরক্তি নিয়ে বলল, তুমি আমার দেরি করে দিলে। যাওয়ার পথে উমাইশার সাথে কয়েকক্ষণ আলাপ করে উজানকে মীরা উমাইশার দায়িত্ব তুলে দিয়ে উষান যখন সবেমাত্র গাড়িতে উঠে বসলো তখন কোথা থেকে যেন মীরা ছুটে আসলো। উজান দাঁড়িয়েছিল বাহিরে ভাইকে বিদায় দিতে। কবে না কবে আবার আসে উষান। মীরাকে ছুটে আসতে দেখা মাত্র উজান দুজনকে স্পেস দিয়ে সরে গেল। উজান যেতেই মীরা উষানকে চাপড়ে ধরল, বলল, জলদি জলদি ফিরে আসবে, ঠিক আছে? উষান অধর প্রসারিত করে হাসলো, জবাব দিল, আসবো। মাদকতাকে ফেলে কতক্ষণ দূরে থাকা যায়? এখন বাসে যাও। আপনি যেতে যেতে একটু থাকি না। উষান বিশেষ বারণ করলো না, উজানকে ডাক দিল। উজান আসতেই দুজন গাড়িতে বসে নিজ গন্তব্যে রওনা দিল। গাড়িটা চক্ষুর আড়াল হওয়া অব্দি মীরা মূর্তির ন্যায় স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে রইল ক্ষণ কয়েক। সে বিমর্ষ গলায় শুধালো, সে যাতে ফিরে আসুক সুস্থ রূপে, অতি দ্রুত।
অস্থিতিশীল পুরো দেশ। সবার মাঝে যেন অদৃশ্য এক টানটান উত্তেজনা বহাল। গত কয়েক মাসে আকাশপথে হামলা হয়েছে, হামলার শিকার কিছু গ্রামাঞ্চল। প্রত্যেকটা অনাকাঙ্ক্ষিত হামলাগুলো করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে। প্রথম হেলিকপ্টার জব্দ না করা গেলেও পরপর দ্বিতীয় এবং তৃতীয় নং হেলিকপ্টার জব্দ করা হয়েছে। হেলিকপ্টার দুটো হচ্ছে রবিনসন আর-22, যার দাম কমপক্ষে 2 কোটি টাকা। এত টাকায় সন্ত্রাসীরা কোথা থেকে জোগাড় করলো তা ভেবে পাচ্ছে না কেউ। এয়ারফোর্স হেলিকপ্টার জব্দের পাশাপাশি হেলিকপ্টারে থাকা 2জন লোক, পাইলট এবং উপরস্থ হামলা করা লোক দুটোকে আটক করেছে। তবে ভীষণ আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেই দুজনের জিহবা কেটে ফেলা হয়েছে, পা দুটো জখম। কারো সাহায্য ছাড়া কখনোই তারা চলাচল করতে পারবে না। হাত দুটোর অবস্থাও নাজেহাল প্রায়। তবুও কি করে এতটা দক্ষভাবে একটা হেলিকপ্টার চালালো পাইলট, তা বোঝা দুষ্কর। তাদের দুজন তার কয়েক মাস পর হামলা 2জন সহ মোট 4জনকে রিমান্ডে নেওয়া হয়। কঠোর হতে কঠোর পাষণ্ডিক অত্যাচার করে সেই 4জনের মুখ থেকে একটা শব্দও বের করা যায়নি। শব্দ বের করলেই বাকি, এদের যে জিহবাই নেই। হাত দিয়ে কিছু লিখবে তাও করেনি তারা। পাষণ্ডিক নির্যাতন বন্ধ করে হতাশ হয়ে যখন পুলিশ কর্মকর্তারা বেরিয়ে আসলো জেল থেকে, ঠিক তখনই বিস্ফোরণ ঘটে সেই 4জনকে যে কক্ষটা আটকে রাখা হয়েছে সেই কক্ষটায়। ধারণা করা হয় তাদের শরীরের ভেতর বোম সেট করা ছিল। ডেড বডি হতে তাই বোঝা যায়। কি নিষ্ঠুর নিখুঁত বুদ্ধি! এগুলো কার কাজ তা জানতে উৎসুক তখন দেশের এক একটি মানুষ। ব্যস্ত করিডোর ধরে হাঁটছে উষান। তার চারিপাশ দিয়ে যাওয়া জুনিয়র কয়েকজন যাওয়ার পথে সম্মান প্রদর্শন করছিল। পিয়ন কয়েকজন সালাম দিয়ে দিয়ে মুখে ফেনা তুলে ফেলেছে আর উষানের পিছে পিছে হাঁটছে। সালামের উত্তর নেওয়া হলো না উষানের। সে আপন মনে অত্যন্ত মনোযোগের সহিত ভাবছে কিছু। ডান হাতে তার ল্যাপটপ। লম্বা লম্বা পা ফেলে কায়দা করে হাঁটছে। পরিশেষে কাঙ্ক্ষিত কামরার সামনে এসে সে কিয়ৎ থামল। ফোঁস করে শ্বাস ফেলে ভেতরে প্রবেশ করলো। তাকে প্রবেশ করতে দেখে 2-4জন দাঁড়ালো, বাকি কয়েকজন গম্ভীর মুখ হয়ে বসে। উষান তাদের নিকট এগুলো সম্মান প্রদর্শন করে নিজের জন্য বরাদ্দকৃত স্থানে গিয়ে দাঁড়ালো স্থির হয়ে। উষান প্রজেক্টরের সামনে দাঁড়ানো। সামনে বসে একজন আদেশের সুরে তাকে বলল, Explain your plan. ইয়েস স্যার। উষান ল্যাপটপের কিবোর্ডে কিছুক্ষণ টাইপিং করলো। প্রজেক্টরে ফুটিয়ে তুললো সে একটা চার্ট। শেষে ভারী কণ্ঠে বলা শুরু করলো, স্যার আমি 1999 সালের ঘটনাটা একটু বর্ণনা করে বলি। 1999 সালে মোট 5টি হামলা হয়েছিল স্যার। প্রথম হামলা সংগঠিত হওয়ার 3 মাস পর হয় তৃতীয় হামলা। দ্বিতীয় হামলা 4 মাস পর সংগঠিত হয় চতুর্থ হামলা। চতুর্থ হামলার 5 মাস পর হয় পঞ্চম অ্যাটাক। একটু খেয়াল করলেই দেখবেন স্যার, ওদের অ্যাটাক করে একটা বিন্যস্ত সংখ্যা মিলি 3, 4, 5, এবং ওরা অ্যাটাক করে জেলাভিত্তিক। এক একটা জেলার ফসলি জমিতে নয়তো গ্রামের ঘর বাড়িতে, যেখানে মানুষজনের আনাগোনা কম সেখানে। চাটে দেখুন স্যার, ওরা আসলে মানুষ মারতে চাইছে না, চাচ্ছে অন্য কিছু। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। লোকটা এবার নড়ে চড়ে বসলো। স্ক্রিনে দৃষ্টি ফেলল। সে উষানের সিনিয়র, বেশ নাম ইনান শেখ। ইনান শেখ জলদগম্ভীর কণ্ঠে শুধালো, দেখলাম। স্যার, এবার এখানকার সন্ত্রাসী হামলার ঘটনা খুলে বলা যাক। আগেরবার এই সন্ত্রাসীরা হামলা করেছিল ভূপথে, কিন্তু এবার করছে আকাশপথে। যার কারণবশতই এবার এই সন্ত্রাসীদের হ্যান্ডেল করার দায়িত্বটা এয়ারফোর্সের উপর এসে পড়েছে উষান। আগেরবার পুলিশ র্যাব হ্যান্ডেল করেছিল ব্যাপারটা, কিন্তু ফলাফল খুব একটা সুপ্রসন্ন ছিল না। ইয়েস স্যার, এবার সন্ত্রাসীরা হামলা করছে অন্যভাবে। আগেরবার যেমন ওদের হামলা করার চট ছিল 3, 4, 5, এবার ঠিক তার উল্টো। এবার ওদের প্রথম হামলার ওপর দ্বিতীয় হামলাটা হয় 6 মাস পর, এবং দ্বিতীয় হামলার পর তৃতীয় হামলাটা হয় 5 মাস পর। তাহলে স্যার খুব ইজিলি বলা যায় তৃতীয় হামলাটা ওরা করবে ঠিক 4 মাস পর। অলরেডি 3টে হামলা 3 মাস চলে গিয়েছে, আমাদের হাতে আছে 1 মাস। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইজ দিস, পরবর্তী হামলাটা ঠিক কোথায় হবে? দেন আই এক্সপ্লেন ইট। প্রথম অ্যাটাক হয়েছে সিলেটে, দ্বিতীয় হামলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজারে, এবং তৃতীয় হামলা হয়েছে মৌলভীবাজার জেলার পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জে। অ্যান্ড ফাইনাল অ্যান্ড চতুর্থ অ্যাটাকটা আসবে ব্রহ্মবাড়িয়াতে। ম্যাপে খেয়াল করলেই দেখা যায় ওরা আসলে এগোচ্ছে ইন্ডিয়ার পার্শ্ববর্তী যে জেলা সেখান থেকে। অ্যাটাকটা হতে পারে স্যার সেখানকার মানুষজন কম এমন এক স্থানে। সেই স্থানটা হয়তো টার্গেট করতে পেরেছি। আমি আমার টিম নিয়ে সেখানে আজই যাচ্ছি। ওখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা খুব জরুরি। আর মাত্র 1 মাস সাথে আছে। কামরায় উপস্থিত সকলে মুগ্ধ হলো উষানের তীক্ষ্ণ বুদ্ধির সম্পূর্ণতায়। তবে তারা প্রতিক্রিয়া দেখালো না কোনো। ইনান শেখ উষানের উপস্থাপনা এবং উপস্থিত বুদ্ধিমত্তায় খুশি হলেও সে কিছু তেমন বলল না। মিনিটখানেক বাদে জিজ্ঞাসা করলো, অ্যাটাকটা না হয় আমরা আটকাতে পারলাম, উষান কিন্তু
হোয়াট অ্যাবাউট দ্য মাফিয়া টিম? ওরা বহুদিন যাবৎ দেশের মাটিতে ঘুরে দেশেরই ক্ষতি করছে। ওদেরকে ধরাটা জরুরি। এই ব্যাপারটা আমাকে ম্যানেজ করে দিন স্যার, আই উইল হ্যান্ডেল ইট। আগে এই অ্যাটাকটা সফলভাবে আটকে নিই, তারপর বাকি কাজটাও হবে। ওদের আস্তানা, ওদের পুরো টিম ধরতে খুব একটা কষ্ট হবে না। আই বিলিভ ইউ ম্যান। তারই পরিপ্রেক্ষিতে এই দায়িত্বটা তোমার আরোপ করেছি। বাই দ্য ওয়ে, তোমার টিমের অবস্থা কি? সবাই রেডি? ইয়েস স্যার। তোমার লাগবে কিছু? হেলিকপ্টার আর সামথিং? স্যার, আমার একটা হেলিকপ্টার দরকার। বেল 407 হলেই চলবে। 30টা গ্রেনেড, 35টা রাইফেল এবং 10টা পিস্তল সাইলেন্সার লাগানো, এবং ওয়ালাথার পিপিকে 31টা। ইনান ভরাট কণ্ঠে জবাব দিল। আজ রাতই পেয়ে যাবে। টুইঙ্কেল বেশ মনোযোগ সহকারে বিরিয়ানি খাচ্ছে বললে ভুল হবে, সে আসলে চামচ দিয়ে খাবার নাড়াচাড়া করছে। চামচের সাহায্যে তার প্লেটে থাকা মাংসের টুকরাগুলো রুহির প্লেটে পাচার করে টুইঙ্কেল স্বস্তির শ্বাস ফেলল। তার গরুর মাংস পছন্দ না, কারণ তার মতানুসারে গরু একটা বিশাল দানব আকৃতির উদ্ভট প্রাণী। উদ্ভট প্রাণীদের মাংস গলাধ্যকরণ করতে নেই। সামনের বাটিতে সাজিয়ে রাখা চিকেন ফ্রাইয়ের অংশবিশেষ থেকে সে একটা চিকেন ফ্রাই তুলে নিল। তারপর সেটাকে কাঁটা চামচের সাহায্যে টুকরো টুকরো করে কেটে খাওয়ায় মনোযোগী হলো। মায়ান এতক্ষণ আর চোখে টুইঙ্কেলের কার্যকলাপ দেখছিল। টুইঙ্কেলের করা কর্মটি তার চোখে পাপ, ঘোরতর পাপ বলে মনে হলো। সে তার হাতের চামচ শব্দ করে রেখে কড়া কণ্ঠে বলল, এই ইঁদুর বাদর, এটা কি করলে তুমি? নিজের এঁটো করা খাবার রুহিয়াপুর প্লেটে দিলে কেন? টুইঙ্কেল চমকে খাওয়া বন্ধ করলো, মাথা তুলে দৃষ্টি ফেলল মায়ানের প্রতি। তার রাগ লাগলো, ভীষণ রাগ। মায়ান তাকে ইঁদুর বাদর বলে যখনই ডাকে তখনই তার ইচ্ছে হয় মায়ানকে ধরে মার লাগাতে, কঠিন মার। মায়ান বেশ কয়েকদিন ধরে টুইঙ্কেলকে এই দুটো নামে ভূষিত করেছে। তার মূল কারণ এই, টুইঙ্কেল একবার তার হাতে কামড় দিয়ে হাতে ছাপ বসিয়ে দিয়েছিল। এই কাণ্ডের পরিপ্রেক্ষিতে সে টুইঙ্কেলকে ইঁদুর বলে। দ্বিতীয়ত, টুইঙ্কেল অনেক ছটফটে, সারাদিন লাফালাফি ছোটাছুটির মাঝেই থাকে। তার পরিপ্রেক্ষিতে বাদর নাম দেওয়া। এই পচা নামে আমাকে ডাকবে না, আবার কামড় দিব তাহলে। মায়ান ভেঙচি কাটলো, বিড়বিড় করে বলল। পারো তো শুধু এটাই, শুধু কামড় আর কামড়। রুহি মীরা ক্ষীণ দূরে দাঁড়িয়ে। তারা রেস্টুরেন্টে এসেছে আজ। মীরাকে মৌনরূপে দেখে রুহি প্রশ্ন ছুড়ল, মাহাদি আঙ্কেল, তোর আর ওশান ভাইয়ের বিয়ের ব্যাপারে কবে থেকে জানে? মীরা কিয়ৎক্ষণ পর প্রতিউত্তর করল ধীরে সুস্থে মোলায়েম কণ্ঠে, সেই শুরু থেকেই। আমি যখন জানতে পারলাম তার পরপরই বাবাকে জানিয়েছি। বাবা শুনে রাগ করেনি জানিস, বরং খুব খুশি হয়েছিল। তারপর কয়েকদিন পর উষান ভিডিও কলে বাবাকে সাক্ষী রেখে ধর্মীয় মতে আমাদের বিয়ে হয় আবারও। তুই ছিলি না তখন, তোর মামার বাসায় যে গেলি তখন হয়েছে। রুহি ভীষণ মন খারাপ নিয়ে বলল, এটা ঠিক করে নাই জান, আমার এই রাইকা তুমি বিয়ে করে ফেলাইলা। আচ্ছা যাই হোক, আঙ্কেল দেশে ফিরবে কবে? মীরা, মাহুদির কণ্ঠ। মীরা আকাশসম চমকে পিছনে তাকালো। মাহুদি হাসি হাসি মুখে দাঁড়িয়ে। বাবাকে দেখে ছুটে গেল মীরা, পরপর ছুটল মায়ান। মীরাকে মাহুদি আগে থেকে জড়িয়ে ধরায় মায়ান বাবার পা ধরে ঝুলে আদুরে কণ্ঠে বাবাকে ডাকলো। টুইঙ্কেল সে দৃশ্য দর্শন করে ঠোঁট বাঁকিয়ে বলল, আমাকে বাদুর বলে, এখন যে নিজে বাদুরের মতন ঝুলছে। তখন পরন্ত বিকেল। পশ্চিম আকাশে ডুবো ডুবো প্রায় কমলাটে সূর্য। বিদায় বার্তা জানাতে জানাতে সূর্য হেলে পড়েছে পশ্চিমের কোলে। বাতাবরণে বইছে তখন উত্তপ্ত হাওয়া। নিদারুণ তপ্ততা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মেদিনী জুড়ে। কম্পমান শূন্য পাতা দীর্ঘ সময় যাবৎ পানির স্পর্শ না পেয়ে নির্জীব হয়ে রয়েছে। স্যাঁতসেঁতে তপ্ত আবহাওয়া তখন বর্ষণের ছোঁয়া পাওয়ার লোভে মরিয়া হয়ে উঠেছে। অথচ অম্বর তখন স্পষ্ট পরিষ্কার ঝকঝকে। মেঘ মেদুরে ছিটে ফোটা অবধি নেই। ব্যাপক গরমে যখন অতুষ্ট হয়ে উষানের টিমের বাকি সদস্যগণ, ঠিক সেই কালেই উষান বিনা ক্লান্তিতায় সরু মাঠটায় হেঁটে হেঁটে টিমকে নির্দেশনা দিচ্ছে। হাত নাড়িয়ে নাড়িয়ে বোঝাচ্ছে কিছু মনোযোগ সহকারে। উপস্থিত সকলে হতবিহবল তখন। ব্যবসা গরমে যখন তাদের জিভ বেরিয়ে আসার উপক্রম, সেখানে উষান কি করে এতটা সময় বিনা ক্লান্তিতায় হাঁটতে হাঁটতে তাদের নির্দেশনা দিচ্ছে। উষানের মুখশ্রী রক্তিম আভায় ছেয়েছে রোদের উত্তাপে, তবুও একবার তাকে দীর্ঘ নিঃশ্বাস অবধি ফেলতে দেখা গেল না। অনর্গল কথা বলে যাচ্ছে বিরতিহীন রূপে। আচানক উপস্থিত এর সকলে ধরেই নিল উষান আসলে অনুভূতিহীন এক মানব। এই লোকটাকে রড দিয়ে পেটালেও বোধহয় শব্দটুকু করবে না। ইজন্ট ইট ক্লিয়ার? সকলে সম্বিত ফিরে পেল। হতবিহবলে রেশ চট করে কাটিয়ে সমস্বরে বলে উঠল। উষানের মুখশ্রীতে গম্ভীরতা, ভারী কণ্ঠ, ধারালো চোখের দৃষ্টি। উপস্থিত ব্যক্তিবর্গকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে পর্যবেক্ষণ করল একবার। ভরাট কণ্ঠে শুধালো, গুড। আমাদের হাতে কিন্তু আর 4 দিন আছে, এই বিষয়টা মাথায় রাখবেন।
আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, আমাদের যে করেই হোক পরবর্তী অ্যাটাক যেই হেলিকপ্টার দিয়ে হবে, সেই হেলিকপ্টার তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর আগেই আমাদের সেই হেলিকপ্টারকে আমাদের কবজে নিতে হবে। যতদূর জানতে পেরেছি, হেলিকপ্টারে এমন একটা ডিভাইস আছে যা মূলত সন্ত্রাসী কেন্দ্রে সিগন্যাল পাঠায়। ওরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পর যখন হামলা করার পরপরই সিগন্যালটা সে কেন্দ্রে যায়, ঠিক তখনই হেলিকপ্টার ব্লাস্ট হয়। আমরা যদি হেলিকপ্টার আগের থেকে আমাদের আয়ত্তে নিতে পারি, তাহলে সিগন্যালটা যাবে না, আর সন্ত্রাসীদের আস্তানা শনাক্ত করাও আমাদের পক্ষে সহজ হবে। ক্লিয়ার? সকলে একযোগে মাথা নাড়ল। একজন কৌতূহল চেপে না রাখতে পেরে জিজ্ঞাসা করল, স্যার একটা প্রশ্ন করি। ইয়া, শিওর। স্যার একটা প্রশ্ন করি, আপনি এত ইনফরমেশন পান কোথা থেকে? উষান গম্ভীর চোখে তাকালো। প্রশ্নকর্তা এতে অপ্রতিভ হয়ে পড়ে হাসপাস করে খেয়াল করার চেষ্টা করে সে কিছু ভুল বলল কিনা। উষানের জবাব আসলো 5 সেকেন্ড পর। আমার পদে আপনি যখন আসবেন তখন ঠিকই বুঝতে পারবেন। আর কোন প্রশ্ন? নো স্যার। উষানের ফোন এসেছে। রিং বেজেছে পরপর 1 থেকে 2 বার। ফোন তুলছে না সে। আগের মতোই হেঁটে হেঁটে নির্দেশনা দিচ্ছে। ক্ষীণক্ষণ বাদে ভীষণ বিরক্তি নিয়ে বক্তব্য প্রদানে বিরতি দিল সে। ফোন নিয়ে কিয়ত দূরে গেল। ফোন স্ক্রিনে থাকা ফোনদাতা ব্যক্তিটার নাম দর্শন হতে লহমায় তার রাগ উবে গেল। চটজলদি ফোন রিসিভ করতে ও পাশতে কিছুটা রাগ নিয়ে বলা হলো, এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে? উষানের এখন রাগা উচিত, কঠিন এক ধমক দেওয়া উচিত ফোনের অপর পাশের ব্যক্তিকে। সে তাই করতে নিয়েছিল। অতঃপর আচানক মনে হলো এই ব্যক্তিটি আর 10টা মানুষের মতো নয়। তার জায়গা উষানের অন্তঃস্থলে সর্বর্ধ বিরাজ করে সর্বদা। গম্ভীরতা, কঠোরতা সবকিছু মিলিয়ে খাদে নামলো তার। মোলায়েম হলো দৃষ্টি, কোমল হলো কণ্ঠস্বর, ক্ষীণবাদে শীতল কণ্ঠে শুধালো, আমি এখানে কাজ করছি মীরা। মীরা ফোঁস করে তপ্তশ্বাস ছাড়ল। নম্র কণ্ঠে সে বলে উঠল, তুমি ব্রাহ্মণবাড়িয়া গিয়েছো? গিয়েছি তো, সেখানেই আছি। আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না? উষান কপাল চুলকালো, বলল, বলার প্রয়োজন মনে করিনি। কার থেকে জানলে তুমি? বলার প্রয়োজন মনে করি না। আচ্ছা, ভালো আছো? বলার প্রয়োজন মনে করি না। গুড। সুস্থ আছো? মাথা ব্যথা করছে এখনো? বলার প্রয়োজন মনে করি না। উষান হেসে ফেলল বা শুধালো, ফাইন, রাখছি তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। মীরা পণ করেছিল সে আর একটি শব্দ উচ্চারণ করবে না। তবে উচ্চাটন ছটফটে অন্তঃকরণ তার পণ মানল না। তারা লাফিয়ে উঠল। উষানের বিদায় জানানো মানে আবারও সে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কথা বলা। মীরা তাড়াহুড়ো করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।